সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গ্রামের মধ্যে নিয়মিত বসছে মদের আসর, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গ্রামের মহিলারাই, চারিদিকে ছি ছি রব। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় নিন্দা করে জলপাইগুড়ি জেলা আদালতের বার লাইব্রেরি প্রতিবাদ কর্মসূচি পালন করল। এবার আসছে বিস্তারিত সংবাদে। গ্রামের মধ্যে নিয়মিত বসছে মদের আসর, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গ্রামের মহিলারাই, মারধর করার পাশাপাশি পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী গ্রামের মহিলারা। অভিযোগ, বিবেকানন্দ পল্লী গ্রামের এক বাড়িতে বেআইনি মদের কারবার শুরু হয়েছে, নিয়মিত আসর বসছে। এর আগেও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার রাতে এলাকার মহিলারা প্রতিবাদ করতে গেলে তাদের মারধর ও পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। রাতেই লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রমাণ হিসেবে মদের বোতলও তুলে এনে থানায় জমা দিয়েছেন মহিলারা। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ। থানায় এসে আমাদের বাড়ির পাশে একটা মদের কারখানা আর কি, বাড়িতেই মদের খোলা হয়েছে। সেইখানে একটা মহিলা ও কোনোভাবেই কোনো কিছুতেই শুনছে না। আজকে হঠাৎ সন্ধ্যার সময় মদ যারা খেয়ে যাচ্ছিল তাদের খুব গালাগাল করতে যাচ্ছিল। তখন আমরা কয়েকজন মহিলা মিলে গেলাম যে এ তো গালাগালি কেন। তারপরে হুড় করে বাড়ি ঘর থেকে দৌড়ে গিয়ে আমার বলে দাঁড়া, ওদেরকে দা দিয়ে কাটবো, লাঠি দিয়ে মারবো, হ্যান ত্যান, এই সেই করে এরকম পরিস্থিতি আমাকে ধরে এরকমভাবে নাইটিতে এরকম পরিস্থিতি করছে যা আমার এখন দেখানোর মতন পরিস্থিতি নেই। তো তারপরে আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। মারধর করার পরে তারপর জামাটা আমার ছিঁড়ে একাকার করে দিয়েছে। কমপ্লেন করলেন? হ্যাঁ। আজ বিগত 2 মাস থেকে ওরা সমানে মদ বিক্রি করছে। তো সেখানে অনেকবার প্রতিবাদ জানানো হয়েছে পাড়ার থেকে, কারণ সবাই বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, পরিবেশটা ভীষণ রকম খারাপ হয়ে যাচ্ছিল। তো আমরা ওকে জানাই যে এই কাজটা করাটা ঠিক হচ্ছে না। পাড়ার মধ্যে, বাড়ির মধ্যে, ওদের বাড়িতেও বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, সেখানে বসে ওরা এই কাজটা করছে। তো সেখানে আমরা অনেকবারই প্রতিবাদ জানিয়েছি যে এই কাজটা তোদের করা ঠিক হচ্ছে না। তারপরে আজকে যখন সন্ধ্যাবেলা এটা যখন আমরা উদ্ধার করলাম, যে একজন বসে খাচ্ছিল, তার হাত থেকে একদম হাতে গিয়ে আমরা ধরেছিলাম। তখন যখনই নাকি এটা আমরা হাত থেকে নিলাম, তখন ওই মেয়ে ছেলে যিনি ছিল ওখান ওই বাড়ির পারমিতা, সে হচ্ছে দা নিয়ে আসছে মারার জন্য, কাটার জন্য। দা নিয়ে আসার পরে দাটা রেখে তারপরে চলাকাঠি নিয়ে আসছে, চলাকাঠি দিয়ে প্রচণ্ড মারধর করছে। আমাদের মেয়েদের হচ্ছে শ্লীলতাহানির চেষ্টা করছে, আর নাইটি ফাইটি কোনো কিছু রাখিনি, একদম ছিঁড়ে ফেলেছে। এই হচ্ছে। তারপরে আমরা পুলিশের দ্বারস্থ হলাম, পুলিশ গেলেন, তারপর দা কাছি যা ছিল ওনারা নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা কমপ্লেন জানালাম, এখন সম্পূর্ণই স্যারেদের হাতে, এখন তারা কি পদক্ষেপ নেন। কি বিষয় হয়েছে? এখানে আসলাম, আমাদের ওখানে এক বাড়িতে প্রচুর মদের আড্ডা। এর আগে আমরা মাস পিটিশন করেছিলাম, তো পুলিশ গিয়েছিল এখান থেকে, তো তাতেও কোনো কাজ হয়নি, রীতিমতো চলছিল। তো আজকে পুরো কিছু মাতাল মিলে চিৎকার চেঁচামেচি করছিল ওখানে। তো সেটা দেখে আমার গ্রামেরই 4-5 জন ওখানে এগিয়ে গেছিলো সেটা দেখার জন্য যে কি হয়েছে চিৎকার চেঁচামেচি। তো যখন দেখে যে রীতিমতো আসর জমে গেছে, তখন ওরা গিয়ে প্রতিবাদ করে সেই বিষয়টা। যেহেতু স্কুল একদম 50 মিটারও দূরত্বে না, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তো প্রতিবাদ করাতে এবার যারা বিক্রি করছিল তারা এই মহিলাদের উপরে চড়াও হয়, রীতিমতো দা, কাঁচি, হ্যাঁ, চলা কাঠ, লাঠি নিয়ে চড়াও হয়। তো পুরা পিটায়, নাইটি ছিঁড়ে দেয় এই মহিলাদের। মহিলারা আসছে এখানে, যার জন্য আপনি এসেছেন? হ্যাঁ, যার জন্য আমরা আসছি থানায়। কমপ্লেন করলেন? হ্যাঁ, করেছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে এই দারুর যে আড্ডা আসরটা জমানো আছে সেটা যাতে বন্ধ হয়, কেন এটা শুধু পুরো সমাজের ক্ষতি, শুধু ওদের ক্ষতি না, পুরো সমাজটারই ক্ষতি। আর যেহেতু স্কুল একদম লাগোয়া, হ্যাঁ, তো আমরা এটা বন্ধ করতে যাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট।
পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার নিন্দা করে জলপাইগুড়ি জেলা আদালতের বার লাইব্রেরির প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার নিরাপরাধ পর্যটকদের উপর এমন নৃশংস জঙ্গি হানার তীব্র ধিক্কার জানানো হয়। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন যেমন করা হয়, তেমনি আইনজীবীরা প্রতিবাদ ও মৌন মিছিলে পা মেলান। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার জানিয়েছেন, পর্যটকদের উপর জঙ্গি হানার প্রতিবাদে এই কর্মসূচি। লাইব্রেরির সকল আইনজীবীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে সাধারণ মানুষের উপরে, এর প্রতিবাদ আজকে আমরা বার লাইব্রেরি থেকে 2 মিনিট নীরবতা এবং একটা মৌন মিছিল, একটা প্রতিবাদ মিছিল করলাম। সবাই ছিলেন, সবাই ভালো, সমস্ত আইনজীবীরা ছিলেন। কি বার্তা দেব? কি বার্তা আমরা চাই যে সন্ত্রাসমুক্ত ভারত তৈরি হোক এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে, পুনরাবৃত্তি হয়, সরকার সেদিকে দৃষ্টি দেবে। এখনো অনেক পর্যটক আটকে আছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবেন? তাদের উদ্ধার করবে সরকার, সরকারের দায়িত্ব সেটা। ধীমান রায়ের রিপোর্ট। ডাম্পিং গ্রাউন্ড আজও গড়ে উঠল না ধূপগুড়িতে। তার পিছনে কারণ হচ্ছে বাম পরিচালিত পুর বোর্ডের সময় 16 নম্বর ওয়ার্ডের পুরসভার জমিতে ডাম্পিং গ্রাউন্ডের বিরোধিতায় সাধারণ মানুষকে প্ররোচনা দিয়ে সেই কাজ বন্ধ করিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম এর তরফে ধূপগুড়ি পুরসভার অভিযানে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে সরকারি এই অভিযোগ করলেন সিপিএম এর এরিয়া কমিটির ধূপগুড়ির সম্পাদক। এদিন ধূপগুড়ি শহরের বুকে মিছিল করে প্রায় 2 শতাধিক নেতাকর্মী নিয়ে ধূপগুড়ি পুরসভা অভিযান করা হয় একাধিক দাবি নিয়ে। মূলত দাবিগুলির মধ্যে উল্লেখ রয়েছে ধূপগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার সমাধানের কথা। 2012 সালে তৃণমূল পুরসভা বোর্ডের ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিলেও প্রায় 13 বছর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ধূপগুড়ি শহরের সড়ক এবং নালা নর্দমা এবং নিকাশি বেহাল অবস্থা এবং ধূপগুড়ি শহরে বাড়ি বাড়ি পানীয় জলের নাম করে প্রহসন করা হচ্ছে এবং ধূপগুড়ি পুরসভার মেয়াদ দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও এই মুহূর্তে কেন ভোট হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। হাউস ফর অলের আবাসনের ঘরের বকেয়া নিয়ে দাবি রাখা হয়। যদিও ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, পুরো ভোট করানোর বিষয় পুরসভার হাতে কিছু নেই, কিন্তু তারা পুরো ভোটের জন্য সব সময় প্রস্তুত। এটা পৌরসভা, পৌর পরিষেবা দেওয়ার মানসিকতায় পৌরসভা নেই, এটা আপনারা ভালো করেই জানেন যে তারা তৃণমূল পৌরসভা চালায় হচ্ছে যখন টাকা আসলে তারা আগে ঠিক করে নেয় এই টাকার ভাগের অংশ আমাদের কত আসবে, তারপরে তারা বাজেট ঠিক করে। আগে ওদের বাজেটে দেখবেন একটা কন্টিজেন্সি ছিল, এখন কন্টিজেন্সি না, আগে আমার ভাগে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফান্ডে আমাদের কত থাকবে তারপরে বাজেট। তাহলে বাজেট আসছে, বাজেট আসার পরে তারা কিছু রাস্তা রিপেয়ারিং, জল টল এগুলো করার একটা পরিকল্পনা নিলেও তারা করতে পারবে না, কারণ দিন দিন তাদের দুর্নীতির বাসাটা অনেকটা বিস্তৃত। পৌরসভার চেয়ারম্যান আরও বেশি কনফিডেন্স পাচ্ছে দুর্নীতি করতে, তখন দেখে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর নিজে সরাসরি দুর্নীতিতে যুক্ত। তাহলে উপরে যারা দুর্নীতিযুক্ত, মাথা যখন দুর্নীতিতে ডুবে যায় তখন চেয়ারম্যান কি কনফিডেন্স পায় আরও বেশি দুর্নীতি করা? কে ওকে কী বলবে? ফলে দুর্নীতির লাগাম ছাড়া হয়েছে। তবে আমাদের লড়াইটা রাস্তায় থাকবে। আমরা যেটা চাইছি, পৌরসভায় যেটা রেগুলেটেড মার্কেটটা রয়েছে কৃষকের, সেখানে কোনো মতেই পূর্ণ জমি কৃষকের স্বার্থেই, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই ব্যবহার করতে হবে। যে সিএ স্টোরেজের কথা বললাম, কন্ট্রোল অ্যাটমসফিয়ার স্টোর, সেটা ওখানে বানাতে হবে। পানীয় জল যদি না করে এরা মার খাবে, কারণ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা ধূপগুড়ির লোক তারা নিশ্চয়ই 2 দিন পরে বর্ষার সময় বিষাক্ত জল খাবেন না, কারণ শহরের কিছু লোক আছে পৌরসভার জলের উপরে ভরসা ছেড়ে দিয়েছে, তারা জলটা কিনে খায়। তা জল কিনে খাচ্ছে গরিব মানুষ, এখনও কেন জলবাহিত রোগে ভুগবে? এটা করতেই হবে জলটা তাদের। এই কাজ তাদেরকে লাগাতার চাপে ফেলেই তারা মানুষের চাপে পড়েই করতে বাধ্য হবে, কিন্তু তাদের মধ্যে এই দায়বদ্ধতা নেই পৌর পরিষেবাটা মানুষের কাছে পৌঁছানোর, কারণ উপর থেকে নিচ পর্যন্ত এরা ভয়ানক দুর্নীতিতে যুক্ত। দেখুন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী
গণতন্ত্রে বিশ্বাস করে তারা অবশ্যই তাদের দাবি দাবা নিয়ে আসতেই পারে। পৌরসভা সবসময় তাদের জন্য দরজা খোলা আছে। তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং পৌর ভোট এটা ধূপগুড়ি পৌরসভার আমাদের হাতে দেবে। এই ভোটটা নির্বাচন কমিশন করে ওনাদের দাবি, আমরাও ওই দাবির সাথে সহমত। ভোট তো আমরাও চাচ্ছি, আমরা বলিনি তো ভোট হবে না। এবার নির্বাচন কমিশন কীভাবে কবে কীভাবে ভোট করা সে নির্বাচন কমিশনও বলতে পারবে। ওনাদের প্রতি অনুরোধ যে ওনাদের প্রতিনিধিকে নির্বাচন কমিশনে যোগাযোগ করবে। ডাম্পিং গ্রাউন্ড নেই, সবার তো প্রাথমিক দায়িত্ব নাগরিক, সবার কি নাগরিক পরিষেবা চায় মানুষ বলতে পারে। পলিটিক্যাল লিডাররা তো তাদের বক্তব্য রাখবে, তারা ভুল ধরবে। ডাম্পিং গ্রাউন্ড নেই, কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের জন্য ধূপগুড়ি পৌরসভা যে কী কী কাজ করেছে তার পরিসংখ্যান অনেক বড়। আমরা একটা জায়গায় দেখেছিলাম, সেই জায়গাটা ক্যান্সেল করে আরেকটা জায়গা আমরা পেয়েছি এবং খুব শর্টলি আমরা কিন্তু ওখানে আমরা যাচ্ছি। এর মধ্যে আপনারা দেখবেন যে সেগ্রিগেশনের কাজগুলো চালু হয়ে গেছে। প্লাস্টিক আলাদাভাবে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতে যাচ্ছে। এখন অলরেডি ধূপগুড়ি পৌরসভা ডাম্পিং গ্রাউন্ডটা একটা মারাত্মক ইস্যু, সেটার উপর মারাত্মকভাবে জোর দিয়েছে এবং সেই কাজটা অলরেডি শুরু করে দিয়েছে। এবং আপনি দেখবেন প্রতিদিনই আলাদাভাবে প্লাস্টিক যেটা বর্জ্য পদার্থ আলাদাভাবে সেগ্রিগেশন করা হচ্ছে। আমরা আশাবাদী, মানুষ কনভিন্স করছি এবং জেলা শাসক ম্যাডাম, এসডিও ম্যাডাম এই ব্যাপারে খুব অ্যাক্টিভভাবে রোল প্লে করছে এবং আমরাও সেটাকে যত দ্রুততার সাথে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে ধূপগুড়ি পৌরসভা উদ্যোগ নেবে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরের মাঝ রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ আইনজীবী ও আদালতের কাজ করতে আসা সাধারণ মানুষের। বৃহস্পতিবার আদালতে প্রচুর মানুষ এসেছিলেন বিভিন্ন কাজে। ঠিক সেই সময় রাস্তার মাঝে একটি বাইক লক করে রেখে দেওয়া হয়। এর জেরে আদালতের রাস্তায় যানজট সৃষ্টি হয়। ছোট 4 চাকা গাড়ি যাতায়াত করতে পারছিল না। খবর পেয়ে বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ঘটনাস্থলে হাজির হয়। খবর যায় ট্রাফিক পুলিশের কাছে। ট্রাফিক পুলিশ অফিসার আসার পরেও বাইকের মালিকের খোঁজ পাওয়া যায়নি। এরপর রাস্তা থেকে বাইক সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। ট্রাফিক পুলিশ বাইক ও বাইকের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে বলে দাবি। আইনজীবী স্বরূপ মণ্ডল জানিয়েছেন, এভাবে গাড়ি রাখা ঠিক নয়। ট্রাফিক পুলিশ অফিসার এসেছেন, বিষয়টি তারা দেখছেন। এই আদালত চত্বরে রাস্তার মাঝখানে একটা বাইক দেখা যাচ্ছে, কি হলো সমস্যা? দেখুন, আমরা দেখলাম যে আমাদের একদম রাস্তার মাঝখানে কেউ মানে কীভাবে যে রাখে, আর বাইক রেখে লক অ্যান্ড কি করে চলে গেছে। না যাচ্ছে গাড়ি, না যাচ্ছে এখানকার প্রশাসনের সমস্ত গাড়ি আসে, মানুষ যেতে পারছে না। আমরা সঙ্গে সঙ্গে ট্রাফিক আইসি সাহেবকে খবর দিলাম। ওনার আধিকারিক যারা আছে তারা আসলেন, এসে তারা পদক্ষেপ গ্রহণ করছে। একটু তো সবার কাছে একটুখানি সহযোগিতা আশা করি। এইরকম একটু সেন্স থাকবে না মানুষের, একদম মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে চলে যায় লক অ্যান্ড কি করে। যানজটের সৃষ্টি দেখছেন তো, দেখুন ভিড় ভাড়টা দেখুন, আপনি নিজের ছবি তুলে দেখুন কি অবস্থা। কাজেও তো একটা ব্যাঘাত ঘটছে, মানুষ দরকারে পড়ে আসে, সেখানে যদি এরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল। পুলিশ এসছে, হ্যাঁ, ট্রাফিক ওসি যারা আছেন, কি করবে গাড়ির মালিকের পক্ষ থেকে যারা আধিকারিক আছেন তারা এসছে। গাড়ির মালিককে পাওয়া গেল? এখনো পর্যন্ত পাওয়া যায়। পুলিশ কি নিয়ে যাবে তাহলে গাড়িটা নাকি? সে তো আইন অনুযায়ী ব্যবস্থা করছেন। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে।
এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। নাবালিকাকে ধর্ষণের অভিযুক্ত যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 2022 সালের 27 সেপ্টেম্বর ভক্তিনগর থানায় এক নাবালিকার পরিবার অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে পক্সো মামলায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছেন। নাবালিকার পরিবারের দাবি, ওই নাবালিকার মা ও বাবা নেই। এই কারণে দাদু দিদার সঙ্গে 2 নাবালিকা বোন থাকত। দাদু ও দিদা কাজের সন্ধানে বাইরে যেতেন। ঘটনার দিনও 2 নাবালিকা বোনকে বাড়িতে রেখে কাজে যান দাদু ও দিদা। এই সুযোগে পড়শি যুবক 5 বছরের নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার সম্পর্কে দিদি, সেও নাবালিকা বোনকে সেখান থেকে বাড়িতে নিয়ে এসেছিল। সেদিনই এক বাড়ির অনুষ্ঠানে গিয়ে 2 বোন ভয়ে এক জায়গায় জড়ো হয়ে বসেছিল। এরপরই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর 2 পক্ষের সওয়াল জবাব শোনার পর অভিযুক্ত যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আজকে মাননীয় পক্সো কোর্টের স্পেশাল জাজ রিন্টু সুর একটি মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন, যেটা ভক্তিনগর থানার কেস। এটা 2022 সালের কেস। 27/9/2022 তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে। এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে 5 বছর। তো ভিকটিম গার্ল ছোটোবেলা থেকেই তার মা বাবা মারা যায়। তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো। তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে, ডেলি লেবার। তারা সকালে কাজে বেরিয়ে যেত। 2 বোন তারা বাড়িতেই থাকতো। তো এই কেসের যে আসামি, সে হচ্ছে তাদের পাশের বাড়ি, তাকে মামা বলে ডাকতো। তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং ছোট বোন যেটি ভিকটিম গার্ল, তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তার যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় এবং তাকে ধর্ষণ করে। এবং তার বড়দি, যে 1 বছরের বড় তার থেকে, তার বয়স তখন 7 বছর ছিল, সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না। সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে দুজনই উলঙ্গ অবস্থায় খাটের উপরে আছে। তখন তার বোনকে সে কোনো রকমে সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে। এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে তার মাসি লক্ষ্য করে যে 2টো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা 2 বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং 164 স্টেটমেন্ট রেকর্ড হয়। এবং তার বোনেরও, দিদিরও
যে আই উইটনেস এই কেসে তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয় এবং পুলিশ এই কেসে আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারায় চার্জ গঠন করা হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি যে আই উইটনেস ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি, এখন যার বয়স 25 বছর, ঘটনার সময় সে 22 বছর ছিল, তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনভিকশন ঘোষণা করেছে। তার 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ধীমান রায়ের রিপোর্ট। দুর্ঘটনার পর 2 ঘন্টা পড়েছিল রাস্তায়। উদ্ধার করে আহত বানরকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন পরিবেশ কর্মীরা। সম্প্রতি বানরের উপদ্রব শুরু হয়েছে জলপাইগুড়ি শহরে। সংলগ্ন বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে দল বেঁধে হানা দিচ্ছে বানরের দল। বুধবার রাতে শহরের রাজবাড়ি পাড়ার দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হয় একটি বানর। বনকর্মীরা না আসায় পরিবেশ কর্মীদের খবর দেন এলাকার লোকজন। পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী গিয়ে বানরটিকে উদ্ধার করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করেন। দেওয়া হয় প্রয়োজনীয় ইনজেকশন, স্যালাইন। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ভোর রাতে মৃত্যু হয় বানরটির। বানর ইনজোর্ড মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বোলেরো গাড়ি এটাকে ধাক্কা মারার পরে বানরটা 2 ঘন্টার মতন প্রায় ওখানে পড়েছিল এবং বন দপ্তরকে ফোন করে স্থানীয় লোকজন, কিন্তু বন দপ্তরের থেকে সাড়া পায়নি। কারণটা হচ্ছে বন দপ্তরে যেহেতু শিডিউলে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদরকে, তো এখন শহরে বিভিন্ন আনাচে কানাচে এটা তো বন্যপ্রাণী হিসাবে আমরা এখনও মনে করি যে বন্যপ্রাণী, তো এইটাকে যদি শিডিউলের অন্তর্ভুক্ত করলে পরে হয়তো বাদরটাকে বন দপ্তর তুলে নিয়ে গেলে একটু আগে ট্রিটমেন্টটা করা যেত। সেখানে তবুও 2 ঘন্টা পরে আমি খবর পাওয়ার পরে আমি সেখানে যাই এবং সেখানে যা প্রাথমিক চিকিৎসা করার সাথে সাথে ডাক্তারবাবুর সঙ্গে, আমার এক পরিচিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তাকে সেই মুহূর্তে কী ইনজেকশন কিছু প্রেসক্রাইব করা হয় এবং আমাকে বলেন আমার মোবাইলে, সেখান থেকে আমি সেই ইনজেকশনগুলো তাকে পুশ করার পরে বানরটা কিছুটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালাতে থাকে। তারপর তাকে বাড়িতে নিয়ে আসি এবং স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়, তাকে স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দেওয়ার পরে কিন্তু ওর এতটা ইনজোর্ড ছিল এবং এতটা সময় নষ্ট হওয়ার ফলে বাদরটা একটু বেশি রাতের দিকে তারপর বাদরটা মারা যায় এবং ওটাকে বাইরে তো ফেলা যাবে না, যেহেতু পরিবেশের একটা ব্যাপার আছে, সেই জায়গায় ওকে মাটি গর্ত করে তাকে চাপা দেওয়া হবে। এখন পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে। এই খেলা চলবে 26 এপ্রিল পর্যন্ত। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, এই লিগে যতগুলি গোল হবে ততগুলো চারা গাছ লাগানো হবে শহরের বিভিন্ন স্থানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। চতুর্থ দিনের খেলায় মিলন সংঘ 0 গোল করে ও জলপাইগুড়ি ফুটবল একাডেমি 4 গোল করে। জলপাইগুড়ি ফুটবল একাডেমির হয়ে গোল করেন বিশাখা বর্মন, 3 গোল করেন তিনি ও পুষ্পিতা রায় 1 গোল করেন। অপরদিকে ঘুঘুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টারের কোনো গোল হয়নি। প্লেয়ার অফ দ্য ম্যাচ জলপাইগুড়ি ফুটবল একাডেমির বিশাখা বর্মন। টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়। পিনাকি শিলের রিপোর্ট। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রামের মধ্যে নিয়মিত বসছে মদের আসর। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গ্রামের মহিলারাই। চারিদিকে ছি রব। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় নিন্দা করে জলপাইগুড়ি জেলা আদালতের বার লাইব্রেরি প্রতিবাদ কর্মসূচি পালন করল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।